সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 8 অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের চ্যাপ্টার নিয়ে। আজকে কিন্তু আমরা করব লম্ব বৃত্তাকার চোঙের, তোমরা এইখানে খুব ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব 16, 17 এবং 18 দাগের অঙ্কগুলো, অর্থাৎ আজকের কিন্তু আমরা বড় অঙ্ক সব কমপ্লিট করে নেব। আর আগের ভিডিওগুলোতে পুরো আমরা 3 থেকে আলোচনা করেছিলাম কত দাগ পর্যন্ত, পুরো 15 দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে দেখো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আজকের কিন্তু আমরা করে ফেলবো ক্লাস 10-এর পেজ নাম্বার 147-এর অঙ্কগুলো, 147-এর অঙ্ক। আর আজকের অঙ্কগুলো করলেই কিন্তু বড় অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সমস্ত এমসিকিউ এবং এসএকিউগুলো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 16 দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 16 দাগের অঙ্ক থেকে। দেখো 16 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। 16 দাগের অঙ্কে বলে দিয়েছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। তারপরে দেখো বলে দিয়েছে যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। এবং 2 নম্বর প্রশ্নটায় জানতে চেয়েছে, কি উত্তর জানতে চেয়েছে, ট্যাঙ্কারে আর কত জল রয়েছে। তাহলে দেখো এখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে, কোনো জায়গায় ভাবো আগুন লেগে গেছে, একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে এবং সেই গাড়িতে যে ট্যাঙ্কার রয়েছে, যে ট্যাঙ্কিটা রয়েছে, সেই ট্যাঙ্কটা কেমন দেখতে, লম্ব বৃত্তাকার চোঙের মতো, অর্থাৎ এই রকম ধরনের দেখতে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙের মতো একটা কি রয়েছে, ট্যাঙ্কার রয়েছে। ঠিক আছে, আমি ট্যাঙ্ক বলছি, ট্যাঙ্কার না বলে আমি বলছি এটা হলো একটা কি, ট্যাঙ্ক। ঠিক আছে, এটা হলো কি, একটা ট্যাঙ্ক। ঠিক আছে, এবার এই ট্যাঙ্ক থেকে না 3টে পাইপ বেরিয়ে যাচ্ছে, 3টে পাইপ। 3টে যে পাইপ বেরোচ্ছে সেই পাইপটাকে আমি একটু পরে আঁকবো। আগে আমরা দেখব যে এই যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, উচ্চতা কত বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এবং দাগ দেবে। দেখো কত কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার, ব্যাসের দৈর্ঘ্য 2.8, অর্থাৎ এইখান থেকে এতটা হলো কি 2.8। তাহলে আমাদেরকে বের করতে হবে কিন্তু ব্যাসার্ধ। কি বের করতে হবে আমাদেরকে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমি ক্যাপিটাল আর বলে লিখছি। ঠিক আছে, ক্যাপিটাল আর বলে লিখছি, 2.8 মিটার রয়েছে। ঠিক আছে, 2.8 মিটার। তো তাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কি পেয়ে যাব, 1.4 মিটার পেয়ে যাব। ঠিক আছে, 1.4 মিটার। তাহলে এইটা হলো কি, ব্যাসার্ধ। আর এই যে ট্যাঙ্কের উচ্চতাটা, এই ট্যাঙ্কের উচ্চতাটা দেখো কত বলে দিয়েছে বলো তো। দেখো ট্যাঙ্কের উচ্চতা বলে দিয়েছে 6 মিটার। কত বলে দিয়েছে, 6 মিটার। দেখো আমি এখানে লিখছি কিন্তু 6 মিটার। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জিনিসই মিটারে রয়েছে। এইবারে এই ট্যাঙ্কে কি রয়েছে জানো, এই ট্যাঙ্কের মধ্যে পুরো ভর্তি জল রয়েছে, এই ট্যাঙ্কের মধ্যে পুরো ভর্তি জল রয়েছে। কিন্তু কতটা জল রয়েছে সেটা আমরা কি করে বের করব, কতটা জল রয়েছে। তার মানে এই ট্যাঙ্কের কি বের করতে হবে, আমাদেরকে আয়তন বের করতে হবে। এর মধ্যে কতটা জল রয়েছে বের করতে গেলে কি করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব ট্যাঙ্কটির আয়তন। তাহলে বা ট্যাঙ্কে থাকা জলের আয়তন আমি লিখতে পারি, ট্যাঙ্কে থাকা মোট জলের আয়তন, থাকা মোট জলের আয়তন। ঠিক আছে, ট্যাঙ্কে থাকা মোট জলের আয়তন। ঠিক আছে, তাহলে আয়তন বের করবার সূত্র কি তোমরা সবাই জানো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি দেখো এখানে লিখছি পাই, আর কে না ক্যাপিটাল আর বলে লিখছি, ট্যাঙ্কটা তো বেশ বড় সড়ো তাই জন্য। আর উচ্চতাকে আমরা কি বলি, এইচ। পাশে আমরা কি লিখবো, ঘন মিটার বলে লিখবো। ঠিক আছে, কারণ এর এককগুলো দেখো সব মিটারে রয়েছে, তাহলে ঘন মিটার বলে লিখছি। তাহলে এবারে খুব ভালো করে দেখবে, পাইয়ের জায়গাতে আমরা কত বসাবো, 22/7। আর এর জায়গাতে আমরা কত বসাবো, 1.4, এবং মাথায় আমরা কি দেবো, স্কোয়ার দেব। আর এইচের জায়গায় কত বসাবো, উচ্চতা দেখো কত, 6। তাহলে 22/7। তাহলে দেখো 1.4-এর মাথায় যেহেতু 2 আছে, তাহলে 1.4কে আমি কি করব, দুবার লিখব, ইন্টু 6।
এবারে কি করব, দশমিকগুলোকে তুলে দিই। ঠিক আছে, দেখো আমি যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে, এক, দেখো দশমিকের পরে যেহেতু একটাই মাত্র সংখ্যা, দেখো এবারে একটাই সংখ্যা, তাই জন্য একটা শূন্য। আবার দেখো দশমিক যদি তুলে দিই, দশমিকের পরে দেখো এই দিকে মাত্র একটাই সংখ্যা, তাই জন্য একটা শূন্য। বোঝা গেল? এবারে কাটাকুটি করি, 7 একে 7, 7 দুয়ে 14। ঠিক আছে, তো এতটা কাটাকুটি তো হলো, বোঝা গেল। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, খুব ভালো করে বুঝবে। আচ্ছা আগে দেখি কাটাকুটির পরে কত পড়ে রয়েছে। দেখো উপরে পড়ে রয়েছে কত, 22 ইন্টু এখানে দেখো কত পড়ে রয়েছে 2, তারপরে দেখো এখানে কত পড়ে রয়েছে 14, তারপরে দেখো কি পড়ে রয়েছে 6, আর নিচে দেখো 10 আর 10কে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো, 100। এইবারে তোমাদেরকে দেখবে আমি আগের ভিডিওগুলোতে একটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম? খুব ভালো করে কথাটাকে মনে করার চেষ্টা করো। যখন যে সমস্ত অঙ্কে জলের কথা বলেছে, মানে তরলের কথা বলেছে, এবং সেই তরলের একক লিটারে থাকে, যদি থাকে কোনো অঙ্কে যদি তরলের কোনো কথা বলে এবং সেই তরলের এককটা যদি লিটারে থাকে, তাহলে সেই সমস্ত অঙ্কে যতগুলো দৈর্ঘ্যের একক থাকবে না, তাদেরকে আমরা কি করব, সব ডেসিমিটারে আনবো। সেই সমস্ত অঙ্কে মিটার থাকুক, সেন্টিমিটার থাকুক, কিলোমিটার থাকুক, ডেকামিটার থাকুক, হেক্টামিটার থাকুক, যাই থাকুক না কেন, সেই সমস্ত দৈর্ঘ্যের একককে আমরা কি করব, সেই সমস্ত দৈর্ঘ্যের একককে কিন্তু আমরা ডেসিমিটারে আনবো। ঠিক আছে, কেন ডেসিমিটারে আনবো তার কারণ হলো, এই নিয়মটা কিন্তু তোমরা সবাই জানবে যে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান সমান আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার সমান সমান হলো 1 লিটার। এটা কিন্তু তোমরা মনে রাখবে, 1 লিটার। ঠিক আছে, তাই জন্য সমস্ত অঙ্কে তরলের একক যদি লিটারে থাকে, কোনো অঙ্কে তরল রয়েছে মানে তরলের আয়তনের একক তো লিটারেই থাকে, তাহলে লিটারকে আমরা কি করব, লিটারকে কিন্তু আমরা থাকলেই সেই অঙ্কের মধ্যে যে সমস্ত দৈর্ঘ্যের একক রয়েছে সেগুলোকে আমরা কিন্তু ডেসিমিটারে আনবো। ঠিক আছে, এবারে দেখো এইখানে দৈর্ঘ্যের একক দেখো রয়েছে মিটারে, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটাকে ডেসিমিটারে আনতে হবে, তাই তো, ডেসিমিটারে আনতে হবে। তাহলে তোমরা সবাই এটা জানো যে প্রথমে কি হয়, কিমি, তারপরে কি হয়, হেক্টা, তারপরে কি হয়, ডেকা, তারপরে কি হয়, মিটার, তারপরে কি হয়, ডেসি, তারপরে কি হয়, সেমি, এবং তারপরে কি হয়, মিলি। এবারে আমাকে তোমরাই বলো, আমরা মিটার থেকে যেতে চাইছি কোথায়, ডেসিমিটারে, মিটার থেকে যেতে চাইছি ডেসিমিটারে। তাহলে এই দিকে গেলে আমরা কি করি, যদি আমি এই দিকে যাই তাহলে আমরা গুণ করি, তাই তো, গুণ করব, গুণ চিহ্ন দিলাম, 1 লিখব। ক ঘর গেলাম, দেখো মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, একটা শূন্য লিখব। বোঝা গেল? এইবারে খুব ভালো করে দেখবে, যেহেতু দেখো এখানে ঘন কথাটা আছে, দেখতে পেয়েছো তো, ঘন, এই ঘন কথাটা আছে বলে কিন্তু আমাদের আরও 2টো শূন্য ফ্রিতে লিখতে হবে, আরও 2টো শূন্য কিন্তু আমাদের এক্সট্রা লিখতে হবে। কেন? যেহেতু ঘন আছে। বর্গ থাকলে আমরা কটা শূন্য এক্সট্রা লিখতাম, বর্গ থাকলে কিন্তু আমরা খুব ভালো করে জানবে একটা শূন্য ফ্রিতে লিখতাম, কিন্তু এখানে কি রয়েছে, এখানে কিন্তু ঘন রয়েছে, তাহলে আমরা 2টো শূন্য এক্সট্রা লিখবো। তাই এখান থেকে এটা যাওয়ার জন্য 1 ঘর, একটা শূন্য, আর ঘন রয়েছে বলে আরও 2টো শূন্য। ঠিক আছে, চলো এবার কাটাকুটি করবো, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, আবার দেখো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটবো। তাহলে উপরে দেখো কী কী পড়ে থাকছে, 22 আর 2 কত, 44, 44 আর 6 কত দেখি আমরা, 44 আর 6তে হবে 6 4 24, 4 হাতে কত রয়েছে 2, 6 4 24 আর 2 26। তারপরে আমরা তার সঙ্গে 14কে গুণ করবো, তাহলে 14কে দেখো এখানে গুণ করলে কত হবে, 4 4 16, হাতে রয়েছে 1, 4 4 24 আর 1 25, হাতে কত রয়েছে 2, 4 2 8 আর 2 কত হচ্ছে 10, 1 দিয়ে গুণ করলে হবে, এইটাই বসে যাবে, তাই না। 5 আর 4 হবে 9, 6, আর এখানে কত হচ্ছে দেখো 3, তাহলে হচ্ছে 3696। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 3696। আর এইখানে দেখবে একটা শূন্য এক্সট্রা রয়েছে, তাহলে সেটাকে আমাদের বসাতে হবে। তাহলে আমরা পেলাম কত, 36,960। পাশে আমরা কি লিখবো, ঘন। এইবারে লিখবো কিন্তু ডেসি মিটার। এতক্ষণে কি কোন এককে ছিল, ঘন মিটারে, আমরা নিয়ে এলাম কিসে, ঘন ডেসিমিটারে। ঠিক আছে, এইবারে 36,960 ঘন ডেসিমিটারের নিচে, আর এবার আমি ঘন ডেসিমিটার লিখবো না। ঘন ডেসিমিটার মানে আমরা কি জানি, ঘন ডেসিমিটারও যা লিটারও ওই একই কথা,
তাহলে আমরা কি লিখবো, ঘন ডেসিমিটারের ঠিক নিচে দেখো আমরা কি লিখবো, লিটার। বোঝা গেল? তাহলে এই ট্যাঙ্কের মধ্যে টোটাল কতটা জল ধরে বা কতটা মোট জল আছে তোমরাই বলো। এই ট্যাঙ্কের মধ্যে পুরো কতটা জল রয়েছে, 36,960 লিটার জল কিন্তু এর মধ্যে রয়েছে। বোঝা গেল? রয়েছে। এইবারে এই ট্যাঙ্কটা নিয়ে কি করতে যাওয়া হয়েছে, আগুন নেভাতে গেছে, দমকলের লোকেরা আগুন নেভাতে গেছে এই ট্যাঙ্কের এই এত লিটার জল নিয়ে, 36,960 লিটার জল নিয়ে আগুন নেভাতে গেছে। তো এবার দেখি আগুন নেভাতে গিয়ে ঠিক কী ঘটেছে। তাহলে দেখো আগুন তো নেভাতে গেছে, আগুন যেখানে নেভাতে গেছে সেখানে কি করেছে জানো তো, এই ট্যাঙ্কের মধ্যে 3টে পাইপ ফিট করেছে। কি করেছে, 3টে পাইপকে ফিট করেছে। ভাবো এইখান থেকে একটা পাইপ ফিট করেছে, এই পাইপ দিয়ে জল যাবে। ভাবো এখানে একটা পাইপ ফিট করেছে। আচ্ছা ভাবো এইখানে একটা পাইপ ফিট করেছে, ঠিক আছে, এরকমভাবে ভাবো একটা পাইপ ফিট করেছে। আবার ভাবো এইখান থেকে একটা পাইপ ফিট করেছে। সব পাইপগুলোর কিন্তু মাপ একই, যদিও ছবির মধ্যে দেখে মনে হচ্ছে যে পাইপগুলোর মাপ আলাদা আলাদা, এটা একটু মোটা পাইপ হয়ে গেছে, এটা একটু সরু পাইপ হয়ে গেছে, এটা আরেকটু মোটা পাইপ হয়ে গেছে, এরকম দেখে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবে প্রত্যেকটা পাইপের মাপ কিন্তু একই। কত করে মাপগুলো বলো তো, কত করে মাপগুলো দেখো বলেই দিয়েছে অঙ্কের মধ্যে, খুব ভালো করে দেখবে। এই যে ছোটো ছোটো পাইপগুলো ফিট করা রয়েছে না, এই পাইপগুলোর ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস। ঠিক আছে, তাহলে এর ব্যাসগুলো কত বলো তো। আচ্ছা আমি যদি একটু বড় করেই আঁকি পাইপটাকে, পাইপগুলো বড্ড এখানে সরু সরু হয়ে গেছে। তো দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ ভাবো এইখান থেকেই আরেকটা পাইপ বেরিয়ে গেছে, ভাবো এইখান থেকে ভাবো আরেকটা পাইপ এরকম বেরিয়ে গেছে। ঠিক আছে, ভাবো এরকম একটা পাইপ রয়েছে এখানে। এই যে পাইপগুলো তার ব্যাসের দৈর্ঘ্য কত বলতে পারবে, দেখো বলেই দিয়েছে কিন্তু 2। এই পাইপগুলোর ব্যাসের দৈর্ঘ্য 2। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে তো এইখান থেকে এইটুকুনি, তাই না? তাহলে দেখো ব্যাসার্ধ মানে কিন্তু হলো এইখান থেকে এইটুকুনি। আমি যদি পাইপগুলোকে এইখানে আঁকি, এইখানে আমি যদি আঁকি পাইপগুলোকে, তাহলে পাইপগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, এই দেখো ব্যাসার্ধ হলে এইখান থেকে এতটা। তাহলে ব্যাস যদি হয় 2, তাহলে ব্যাসার্ধ কত হবে তোমরাই বলো। ব্যাসার্ধ হবে 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ কত হবে, 1। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ হলো 1। যেমন এইটার ব্যাসার্ধ মানে হলো এইখান থেকে এইটুকুনি, কত হবে, 1। ঠিক আছে, এই যে ব্যাসার্ধ এইখান থেকে এতটুকুনি কত, 1 সেমি করে, এইগুলো আবার কিন্তু সেমিতে রয়েছে। ঠিক আছে, তাহলে পাইপগুলোর ব্যাসার্ধ, তাহলে দেখো আমি এখানে লিখছি 3টি, বা আমি প্রত্যেকটি পাইপের ব্যাসার্ধ বলে দেখো এখানে লিখছি প্রতিটি পাইপের ব্যাসার্ধ, প্রতিটি পাইপের ব্যাসার্ধ। তাহলে প্রতিটি পাইপের ব্যাসার্ধ কত বলো তো, দেখো প্রতিটি পাইপের ব্যাসার্ধ হলো, খুব ভালো করে দেখবে, ব্যাস যদি হয় 2 তাহলে ব্যাসার্ধকে কী করবো, 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো, 1। পাশে দেখবো আমরা কি লিখবো, সেমি লিখবো। ঠিক আছে, সেমি। ঠিক আছে, আরেকটা কথা, এই পাইপগুলোর উচ্চতা কত বলো তো। এই পাইপগুলোর উচ্চতা মানে এই যে এইখান থেকে এতটার মাপ কত, এইখান থেকে এতটার মাপ কত, এর উচ্চতা, এই উচ্চতাগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়নি, তবে বলে দিয়েছে এই পাইপগুলোর মধ্যে দিয়ে যে জলটা যাচ্ছে সেই জলটা, খুব ভালো করে দেখবে, সেই জলের কিন্তু স্পিড বলে দিয়েছে। দাগ দেবে তোমরা, এই পাইপগুলোর মধ্যে দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল যাচ্ছে। এই পাইপের মধ্যে দিয়ে কি কতটা স্পিডে জল যাচ্ছে, মিনিটে 420 মিটার। এবারে বলো পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে জল, ঠিক আছে, এই পাইপ, এই ছোট্ট ছোট্ট পাইপগুলোর মধ্যে দিয়ে কি জল যাচ্ছে, তাহলে জল গেলে জলের একক তো লিটার লেখা উচিত, কিন্তু এর মধ্যে দিয়ে জল যাচ্ছে, অথচ সেই জলের একক 420 মিটার লিখে বসে আছে। বইতে কি লিখেছে, মিটার। এর ভেতর দিয়ে যদি জল যায়, এই পাইপগুলোর মধ্যে দিয়ে যখন জল যাচ্ছে, তখন জলের একক কি লেখা উচিত ছিল, 420 লিটার, কিন্তু এরা লিখেছে কি, মিটার। তার মানে এটা কিন্তু, এই 420টা কিন্তু জলের মাপ নয়। কিসের মাপ, এই পাইপগুলোর কিন্তু দৈর্ঘ্য বা উচ্চতার মাপ। ঠিক আছে, এই পাইপগুলোর উচ্চতা দেখবে, আগের অঙ্কগুলোতেও আমি কিন্তু করিয়েছিলাম এইভাবে, 420। এই পাইপটার উচ্চতা হলো 420, এর উচ্চতা হলো কত, 420। বোঝা গেল? তাহলে উচ্চতা হলো কত বলে দিয়েছে, প্রতিটি পাইপের, আমি দেখো এখানে কমা দিচ্ছি, প্রতিটি পাইপের উচ্চতা কত, উচ্চতা হলো কিন্তু 420 মিটার, তাই তো।
তাহলে আমাদের কাজ কি তোমাদেরকে বলেছিলাম, অঙ্কের মধ্যে জল রয়েছে মানে তরল, তার একক লিটারে থাকলে সমস্ত দৈর্ঘ্যের একককে আমাকে কিসে পরিণত করতে হবে, সমস্ত দৈর্ঘ্যের এককগুলোকে ডেসিমিটারে পরিণত করতে হবে। তাহলে এখানে সেমিটাকে ডেসিতে নিয়ে যাব, মিটারটাকেও ডেসিতে নিয়ে যাব। তাহলে কি করব ডেসিতে চলে যেতে গেলে, তাহলে সেমি থেকে ডেসিতে যেতে গেলে আমরা কি করব, খুব ভালো করে দেখো, সেমি থেকে ডেসিতে যাব। দেখো এই হলো সেমি, সেখান থেকে আমি যাব ডেসিতে। তাহলে কি করব, এই দিকে আসলে আমাকে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে 10 দিয়ে, তাই তো। তাহলে 1কে ভাগ করতে হবে 10 দিয়ে। আর এখানে দেখো মিটার থেকে ডেসিতে যেতে হবে, তাহলে মিটার থেকে ডেসিতে যেতে গেলে আমি কি করব, দেখো এইখানে দেখো এই যে মিটার, এখান থেকে আমি ডেসিতে যেতে গেলে কি করতে হবে, এই দিক থেকে এই দিকে যেতে গেলে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, দেখো মিটার থেকে ডেসি 1 ঘর, তার মানে একটা শূন্য। আর যখন সেমি থেকে আমি ডেসিতে এসেছিলাম, এইখানে এই যে সেমি থেকে আমি যখন ডেসিতে এসেছিলাম, এই দিকে এসেছিলাম ভাগ করেছি এবং 1 ঘর এসেছিলাম বলে একটা শূন্যই বসিয়েছি, ঠিক আছে। তাহলে দেখি ভাগ করে আমাদের অ্যান্সার কত হচ্ছে, খুব ভালো করে দেখো, 1কে 10 দিয়ে ভাগ করব, আমি শর্টে এরকমভাবে লিখে দিচ্ছি 1/10, ঠিক আছে। আর এটা কিসে হয়ে গেল, তাহলে ডেসিতে হয়ে গেছে, কিন্তু ডেসি বলে দেখো আমি লিখছি। আর 420 আর 10কে গুণ করলে কত হবে, হবে 4200 ডেসি বলে লিখছি, ডেসিমিটার, ডেসিমি, ঠিক আছে। আমি এইগুলোকে মুছে দিচ্ছি। তাহলে এতদূর বোঝা গেল। এইবারে প্রথম প্রশ্ন, 1-এর দাগে প্রথম প্রশ্নতে কি জানতে চেয়েছে, আগুন নেভাতে কত জল খরচা হয়েছে, ঠিক আছে। আগুন নেভাতে কত জল খরচা হয়েছে। আচ্ছা, যখন আগুনটাকে নেভানো হচ্ছিল তখন এই ট্যাঙ্কের মধ্যে থাকা জলগুলো কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এই পাইপের মধ্যে দিয়ে, এই পাইপের মধ্যে দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছিলো, পাইপে করে এরকমভাবে জল দেওয়া হচ্ছিল, এই পাইপের মধ্যে দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা, এই পাইপের মধ্যে দিয়ে কতটা জল বেরিয়ে গেছে, এই 3টে পাইপের মধ্যে দিয়ে কতটা জল বেরিয়ে গেছে বের করতে গেলে আমাদের কিসের পরিমাণ বের করতে হবে, পাইপের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, তার মানে আমাকে কি বের করতে হবে, এগুলোর আয়তন, তাই তো। এর মধ্যে দিয়ে জল যাচ্ছে, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে পাইপের মধ্যে দিয়ে আমার সব যখন জল চলে যাচ্ছে তখন কতটা জল গেছে বের করতে গেলে আমাকে কি করতে হবে, পাইপগুলোর আয়তন বের করতে হবে। তাহলে চলো পাইপগুলোর আয়তন বের করব, 3টে পাইপের আয়তন বের করব, ঠিক আছে। আর কতক্ষণ ধরে জল যাচ্ছে দেখবে বইতেও বলে দিয়েছে, 40 মিনিট ধরে কিন্তু জল যাচ্ছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখব 1-এর দাগে। প্রথম প্রশ্নে দেখো কি জানতে চেয়েছে, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে এখানে আমরা লিখব আগুন নেভাতে খরচ হয়েছে, আগুন নেভাতে খরচ হয়েছে, কতটা জল খরচ হয়েছে, 3টে পাইপ দিয়ে জল গেছে, 3টে পাইপ, এর মধ্যে দিয়ে কতটা জল গেছে, এর মধ্যে দিয়ে কতটা জল গেছে, এর মধ্যে দিয়ে কতটা জল গেছে বের করতে গেলে আমাকে কি করতে হবে, পাইপগুলোর আয়তন বের করতে হবে। কি সূত্র পাইপের আয়তন বের করবার সূত্র, পাই r²h। তাহলে 3টে পাইপ দিয়ে জল গেছে, তাহলে তার সঙ্গে 3 গুণ করব, কতক্ষণ ধরে জল গেছে, 40 মিনিট ধরে, তাই জন্য সাথে 40 গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো পাইয়ের জায়গাতে কত লিখবো, 22/7, আরের জায়গাতে কত লিখবো, আর মানে ব্যাসার্ধ, এই দেখো ব্যাসার্ধ কত হয়েছে, 1/10, 1/10 মাথাতে আমি কি দেবো, স্কোয়ার দেবো, ইন্টু এইচ মানে কি, উচ্চতা, দেখো এখানে উচ্চতা কত দেওয়া রয়েছে, 4200, 3 আবার 40কে গুণ করতে হবে, 3 ইন্টু কত, 40, ঠিক আছে। আবার দেখো এখানে আমরা কত লিখবো, একইভাবে 22/7 ইন্টু 1/10 মাথাতে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা 1/10কে দুবার লিখবো, 1/10, আবার দেখো এখানে লিখছি 1/10, আবার দেখো এখানে কত রয়েছে, 4200, তারপরে ইন্টু 3, তারপরে এখানে যেমন 40 আছে আমরা 40 লিখবো। কাটাকুটি করি, দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবে, আবার দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবে। আচ্ছা দেখো এখানে কত রয়েছে, খুব ভালো করে দেখবে, এখানে তো 22/7 রয়েছে, তাহলে দেখো 7 7, 42কে ভাগ করলে কত হবে, 7 6 42, তাহলে দেখো এখানে থাকছে কত, খুব ভালো করে দেখবে, 22 আর 3 যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হবে, 22 আর 3 হবে 66, তার সাথে আমরা গুণ করব কত, ভালো করে দেখবে 6, তাহলে গুণ করলে কত হবে, 6 6 36, হাতে রয়েছে 3, 6 36 আর 3 39, এবারে তার সাথে কত গুণ করব, 40কে। আচ্ছা আমি আগে 4কে গুণ করি,
4 6 24-এর 4, হাতে কত রয়েছে 2, 4 9 36-এর 2, 38-এর 8, হাতে কত রয়েছে 3, 4 3 12 আর 3 15। আচ্ছা, যদি 40 দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য বসে যাবে, অর্থাৎ কত 15,840। তাহলে এখানে আমরা কত লিখবো 15,840, পাশে আমরা কি লিখবো লিটার বলে। ঠিক আছে, অর্থাৎ এটার মানে কি দাঁড়ালো, তাহলে এর মানেটা দাঁড়ালো 3টে পাইপ দিয়ে, খুব ভালো করে দেখবে, 3টে পাইপ দিয়ে 40 মিনিট ধরে 3টে পাইপ দিয়ে কতটা জল বেরিয়ে গেছে ট্যাঙ্ক থেকে, 15,840 লিটার জল ট্যাঙ্ক থেকে পুরো বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে একের দাগের অ্যান্সার শেষ হয়ে গেল। একের দাগে এটাই জানতে চেয়েছে যে 3টে পাইপ দিয়ে টোটাল কতটা জল বেরিয়ে গেছে, তাহলে আমরা বলবো 15,840। 2 নম্বরে কি জানতে চেয়েছে আর কতটা জল পড়ে আছে, তাহলে তোমরাই বলো ট্যাঙ্কের মধ্যে জল ছিল কতটা, ট্যাঙ্কের মধ্যে জল ছিল কতটা আমরা প্রথমেই বের করেছিলাম 36,960। দেখো 36,960, তার মধ্যে ট্যাঙ্ক থেকে বেরিয়ে গেছে এতটা। তাহলে 2 নম্বরে আমাদের কাছে জানতে চেয়েছে আর কতটা জল ট্যাঙ্কে রয়েছে, আর ট্যাঙ্কে রয়েছে, তাহলে আমরা লিখবো আর ট্যাঙ্কে আছে কতটা জল বিয়োগ করব, তাহলে টোটাল কতটা জল ছিল 36,960, সেখান থেকে বিয়োগ করব কতটা জল বেরিয়ে গেছে 15,840। তাহলে আর কতটা জল আছে বের করতে গেলে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে 36,960, সেখান থেকে আমি বিয়োগ করব কত 15,840কে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 0, এখানে কত হবে 2, এখানে হচ্ছে 1 1 2, 21,000 কত আমরা পাচ্ছি এখানে 21,120 লিটার। এই এতটা জল কিন্তু এখনো ট্যাঙ্কের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু সেকেন্ড অ্যান্সার, এটা হলো সেকেন্ড অ্যান্সার, আর প্রথমের অ্যান্সার হয়েছে কিন্তু এইটা, এই যে প্রথমের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 16 দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা স্টার্ট করে ফেলবো 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, দেখো তাহলে দেখো 17 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারে, তারপরে দেখবে 1 নাম্বার আর 2 নাম্বার করে দেখবে দুটো পয়েন্ট বলে দিয়েছে। কি বলে দিয়েছে সেই পয়েন্টে দেখো, 1 নাম্বার পয়েন্টে বলে দিয়েছে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে দেখো এখানে কিন্তু ঘন বলেছে, মানে পিলারগুলোর আয়তন বের করতে হবে। এবারে দেখো এই পিলারের আয়তন বের করবার আগে আমাদেরকে না পিলারটা খুব ধীরে ধীরে আঁকতে হবে এবং বুঝে বুঝে আঁকতে হবে। কেন বলছি বুঝে বুঝে আঁকতে হবে, তার একটা কারণ আছে। দেখো এখানে বলে দিয়েছে একটা পিলার রয়েছে, ভাবো, ঠিক আছে, ভাবো আমি এখানে পিলারটাকে আঁকছি, ভাবো এরকম একটা পিলার রয়েছে, ঠিক আছে, এরকমভাবে একটা পিলার রয়েছে। আচ্ছা, পিলারের খুব ভালো করে দেখবে তোমরা, এই তো ভাবো পিলার রয়েছে, পিলারের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখবে পিলারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 17.5 সেমি। তার মানে দেখো ব্যাস মানে কোনটা, এইটা দেখো কত বলে দিয়েছে 17.5। তাহলে ব্যাসার্ধ কত হবে বের করতে গেলে আমরা কি করব, দেখো ব্যাসার্ধ বের করতে গেলে আমরা এই যে 17.5টা রয়েছে না, ব্যাসার্ধ মানে কি আর, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কত রয়েছে 17.5, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো 17.5 তাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে ব্যাসার্ধ। বোঝা গেল? তো আমি না এটাকে এই দিকে লিখছি, চোঙের মধ্যে না লিখে দেখো ব্যাসার্ধকে আমি এইরকম জায়গাতে লিখছি। দেখো ব্যাসার্ধ মানে হলো আর, তো তাহলে আরটা কত হবে 17.5, তাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, করলেই বেরিয়ে যাবে। তাহলে এই হলো আমাদের কি ব্যাসার্ধ। আচ্ছা 17.5কে আমি একেবারে ভাগই করে নিই, করে দেখি তো কত হচ্ছে, 17.5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 8 হচ্ছে কত 16, 1 দশমিকটাকে আমি বসিয়ে দিলাম 5, 2 সাথে কত 14, বিয়োগ করলে 1, যেহেতু দেখো দশমিক আছে এখানে 0 চলে আসবে, 2 5 কত হবে 10। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি 8.75। তাহলে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কত 8.75, ঠিক আছে 8.75, এই হলো আমাদের কি বলতো ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এরপরে কিন্তু দাগও দেবে, কারণ এই জায়গাটাতে দেখো কি বলে দিয়েছে
যে ঢালাই পিলারের চারপাশে এই যে পিলারগুলো রয়েছে, এরকম পিলার কিন্তু টোটাল 4টে রয়েছে। আমি একটা এখন দেখাচ্ছি, বইয়ে কিন্তু বলে দিয়েছে এরকম পিলার 4খানা রয়েছে। তাহলে এই পিলারগুলোর চারপাশে 3 পয়েন্ট, খুব ভালো করে দেখবে কি বলে দিয়েছে, 3.5 সেমি পুরু বালি ও সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে এই তো পিলারগুলো রয়েছে, তার উপর আবার আমরা প্লাস্টার করব, তার উপর দিয়ে আবার আমরা কি করব বলো তো, প্লাস্টার করব। ঠিক আছে, তার উপর দিয়ে প্লাস্টার করব। তাহলে প্লাস্টার করলে কি হবে, দেখো এর ভেতরে তো আর ঢোকা যাবে না পিলারের। যদি আমি প্লাস্টার করি তাহলে খুব ভালো করে দেখো, আমি এটাকে একটু মোটা করে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো এরকমভাবে এর উপর দিয়ে আবার প্লাস্টার করা হলো। তাহলে এবারে প্লাস্টার করলে আরেকটা কিন্তু আমরা ব্যাসার্ধ পাবো। দেখো এটা তো একটা ব্যাসার্ধ রয়েছে, আমি যদি এবার এইটার সঙ্গে এইটাকে যুক্ত করে দিই তাহলে কিন্তু আমরা দুটো ব্যাসার্ধ পেলাম। তাহলে এইখান থেকে এইটুকুনির ব্যাসার্ধকে আমরা কি বলবো, অন্তর ব্যাসার্ধ। তাহলে এটা আমরা যেটা পেয়েছি সেটা কি বলতো, অন্তর ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, প্রত্যেকটি পিলারের অন্তর ব্যাসার্ধ। আমি আগে যদি লিখি প্রত্যেকটি পিলারের অন্তর ব্যাসার্ধ, আমি যদি দেখো লিখি অন্তর ব্যাসার্ধ, প্রত্যেকটি পিলারের অন্তর ব্যাসার্ধ কত, দেখো অন্তর ব্যাসার্ধ হলো কত, 8.75 সেমি, তাই তো, সেমি। আর তাহলে বহির ব্যাসার্ধ কত হবে, তাহলে দেখো বহির ব্যাসার্ধ মানে কোনটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি যদি এইখানেও এরকমভাবে করি তাহলে তোমরা দেখবে পিলারের এইটা হলো কি, এইখান থেকে এতটা হলো কি অন্তর ব্যাসার্ধ, তাই না? এখান থেকে এতটা অন্তর ব্যাসার্ধ, যেটার মাপ দেখো কত বলে দিয়েছে, অন্তর ব্যাসার্ধের মাপ 8.75, এই হলো অন্তর ব্যাসার্ধ। এবারে বহির ব্যাসার্ধ কোনটা হবে, আবার যদি এই যে এইখান থেকে এইটুকুনি আমি যদি যোগ করে দিই তাহলে টোটাল এইখান থেকে এই এতটা হলো কত, বহির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো এইখান থেকে এতটা মানে অন্তর ব্যাসার্ধ হলো 8.75, আর এই বহির ব্যাসার্ধটা কত বলেই দেখবে দিয়েছে, দেখবে বহির ব্যাসার্ধটা কত, মানে কতটা মোটা পুরু বালি সিমেন্টের প্লাস্টার করা হয়েছে সেটাও দেখবে বলেই দিয়েছে কত, সেটা হলো কিন্তু 3 পয়েন্ট, খুব ভালো করে দেখবে বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে কিন্তু 3.5 সেমি, 3.5 সেমি, বোঝা গেল? তাহলে এইটুকুনি হলো কত, 8.75, তাই তো, আর এইটুকুনি হলো 3.5। তাহলে টোটাল বহির ব্যাসার্ধটা কত হবে, যোগ করতে হবে এদের দুজনকে, এইটা হলো কত, 3.5। তাহলে এই অন্তর ব্যাসার্ধ আর যতটা পুরু প্লাস্টার করা হয়েছে সেটাকে আমরা যদি যোগ করি, এই যতটা পুরু প্লাস্টার করা হয়েছে আর অন্তর ব্যাসার্ধকে যদি যোগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব, বহির ব্যাসার্ধ, তাই না? তাহলে দেখো এবারে আমরা এখানে এরকমভাবে লিখবো প্রত্যেকটি পিলারের বহির ব্যাসার্ধ তাহলে কত হবে, দেখো প্রত্যেকটা পিলারের বহির ব্যাসার্ধ হবে 8.75 হলো কি অন্তর ব্যাসার্ধ, তার সাথে যোগ করব কতটা পুরু প্লাস্টার করা হয়েছে, দেখো কতটা পুরু প্লাস্টার করা হয়েছে, 3.5 সেমি, 3.5 সেমি যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে চলো যোগ করি, 8.75 তার সাথে আমরা যোগ করব 3.50, যদি যোগ করি তাহলে কত হবে, 12 হাতে রয়েছে 1, তাহলে আমরা কত পাচ্ছি, 12.25, এই এত সেমি। ঠিক আছে, এখানে আমরা তাহলে লিখবো কত, 12.25, কত লিখবো, সেমি। ঠিক আছে, এইবারে দেখো অ্যান্সার কিন্তু জানতে চেয়েছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে দেখো অ্যান্সার কিন্তু ডেসিমিটারে আছে, তাহলে এই সেমিগুলোকে আমরা কি করব বলো তো, সব ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে আমরা নিয়ম তো জানি কি করতে হয়, দেখো কিমি, তারপরে কি লিখতে হয়, হেক্টা, তারপরে আমরা কি জানি, ডেকা, ডেকার পরে কি হয়, মিটার, তারপরে কি হয়, ডেসি, তারপরে কি হয়, সেমি, তাই তো, আর সবশেষে কি হয়, মিলি। তাহলে আমরা মিলিতে নিয়ে যাব, আমরা কোথায় নিয়ে যাব, সেমি থেকে মিটারে নিয়ে যাব, এই ডেসিতে নিয়ে যাব। তার কারণটা তোমরা আশা করি বুঝতে পারলে কেন নিয়ে যাব, কারণ অ্যান্সার প্রথম যেটা অ্যান্সার 1 নম্বরের অ্যান্সারে জানতে চেয়েছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে আমরা আছি সেমিতে, দেখো আমরা আছি কোথায়, সেমিতে, আর যেতে চাই কোথায়, ডেসিতে। তাহলে এই দিকে গেলে ভাগ করতে হয়, তাই তো। তাহলে আমরা কি করবো, এই যে 8.75 তাকে আমরা কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, দেখো এই সেমি থেকে আমি যদি ডেসিতে আসি 1 ঘর, তাই না, তার মানে 1-এর পরে একটা শূন্য,
তাহলে দেখো সেমি থেকে ডেসিতে আসতে গেলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করবো। একইভাবে এই যে সেমি থেকে আমি ডেসিতে যেতে চাই, কি করব, আমি ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখি ভাগ করলে কত হবে। দেখো ভাগ করলে না দশমিক এই দিকে যাবে, দেখো এই দিকে যায়, তাহলে হবে কত, 12.25 ছিল তো, তাহলে একটা শূন্য রয়েছে, তাহলে দশমিক এক ঘর এই দিকে যাবে, অর্থাৎ এই ঘরটা টপকে দশমিক এইখানে এসে বসবে, এই জায়গাটাতে এসে বসবে। বোঝা গেল? তাহলে কত হচ্ছে খুব ভালো করে কিন্তু দেখবে, 1.225। বোঝা গেল? তাহলে এটাকে আমি একটু পরিষ্কার করে ভালো করে লিখি। তাহলে আমরা কত লিখবো, 1.225। তাহলে আমরা কি লিখবো, ডেসিমিটার। ডেসিমিটার। একইভাবে এইখানেও ঠিক তাই, দশমিক কি হবে, এই দিকে যাবে, এই দিকে গেলে কি হবে, দেখো দশমিক এই ঘরটা টপকে গিয়ে এই রকম জায়গাতে বসবে, তাই না? তাহলে দেখো দশমিক যদি এই দিকে আসে তাহলে কি হবে, দেখো এরকম তো রয়েছে, তাহলে দশমিক এই দিকে আসবে, এক ঘর টপকে দশমিক এইখানে আসবে, তাহলে এখান থেকে আমি দশমিকটা মুছে দেবো, দিয়ে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে হবে কত, এটাকে যদি আমি ভাগ করি, ভাগ করলে আমরা পাবো 0.875। ঠিক আছে, পাশে আমরা কি লিখবো, পাশে কিন্তু আমি লিখবো ডেসিমিটার। ডেসি বলে দেখো আমি লিখছি। তাছাড়া আর কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে, উচ্চতা বলে দিয়েছে কিন্তু, প্রত্যেকটা পিলারের উচ্চতা, প্রত্যেকটি পিলারের উচ্চতা দেখো কত বলে দিয়েছে কিন্তু 3 মিটার। তোমরা যদি ভালো করে বইয়ের মধ্যে দেখো তাহলেই দেখতে পাবে, দেখো বলে দিয়েছে প্রত্যেকটা পিলারের উচ্চতা কিন্তু 3 মিটার। তাহলে দেখো আমাদেরকে অ্যান্সার বের করতে হবে ডেসিমিটারে, তাহলে মিটার থেকে আমাকে কি কোথায় যেতে হবে, ডেসিমিটারে। তাহলে তোমরাই বলো, মিটার থেকে যদি আমি ডেসিমিটারে যেতে চাই তাহলে কি করতে হবে, মিটার থেকে আমি যদি ডেসিমিটারে যেতে চাই, দেখো মিটারে আছি, ডেসিমিটারে যাবো, এই দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে চলো একে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব, খুব ভালো করে দেখো, 1 লিখবো, মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, অর্থাৎ একটা শূন্য। তাহলে দেখো 3-এর সঙ্গে আমি যদি 10কে গুণ করি তাহলে কত পাবো, 3-এর সঙ্গে 10কে গুণ করলে পাবো কত, 30 ডেসিমিটার। তাহলে এই আমরা পেয়ে গেলাম কিন্তু পুরো অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ সব পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ পেয়ে গেছি। এবারে আমাদেরকে অ্যান্সারে কি জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে। অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে 4খানা টোটাল পিলার আছে। কতগুলো পিলার আছে টোটাল, 4খানা। সেই 4খানা পিলারের মধ্যে কি হবে, মশলা ঢালা হবে। মশলা মানে বালি, সিমেন্ট, স্টোন চিপ মিশিয়ে যে ঢালা হয় না মশলা, সেই মশলা ঢালা হবে। কতটা মশলা ঢালা হবে, তাহলে কি বের করতে হবে, আয়তন। জানতে চাইছে কত ঘন ডেসিমিটার মশলা ঢালা হবে, ঘন আছে মানে আয়তন বের করব। তাহলে আয়তন তো বের করব, তাহলে আমি এখানে আগে লিখব, কি বলে লিখব কিন্তু 4টি পিলারের আয়তন, 4টি পিলারের আয়তন বলে দেখো আমি লিখছি। ঠিক আছে, তাহলে আয়তন তো বের করব। এবারে আয়তনের কি সূত্র আমরা লিখব, দেখো আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনের সূত্র আমরা জানি কিন্তু πr²h, তাই না? কিন্তু এই সূত্রটা আমি লিখব না। কেন লিখব না, কারণ খুব ভালো করে দেখবে, অঙ্কের মধ্যে যখনই বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ এই দুটো জিনিস বলে দেবে, খুব ভালো করে দেখবে যে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ এই দুটো জিনিস বলে দেবে। দেখো সাধারণত আমরা অঙ্কে কি জানি, ব্যাসার্ধ একটাই দেয়, চোঙের অঙ্কে ব্যাসার্ধ একটাই দেয়। কিন্তু যখনই বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ বলে দেবে, তখন আমরা আয়তনের কোন সূত্রটা লিখব, 2 মুখ খোলা চোঙের আয়তনের সূত্র লিখব। কি বললাম, 2 মুখ খোলা চোঙের আয়তনের সূত্র লিখব। ঠিক আছে, 2 মুখ খোলা চোঙের আয়তনের সূত্র কখন লিখব, যখন অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ দুটো বলে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে সূত্রটাকে লিখে ফেলি। তাহলে সূত্রটা আমরা কি জানি, খুব ভালো করে দেখবে, πh, তারপরে কি ক্যাপিটাল R² মাইনাস স্মল r²। এটা হলো কি 2 মুখ খোলা চোঙের আয়তনের সূত্র। আর যেহেতু এখানে পিলার কতগুলো রয়েছে দেখো, 4টে, তাই জন্য আমরা এখানে সাথে কি গুণ করব, 4কে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা মানগুলোকে মান বসাই। পাইয়ের জায়গায় কত বসাবো, 22/7। এইচের জায়গাতে কত বসাবো, উচ্চতা দেখো আমরা বের করে ফেলেছি 30, তাই তো। তারপরে দেখো R², ক্যাপিটাল আর মানে কি, ক্যাপিটাল আর মানে হলো কিন্তু বহির্ব্যাসার্ধ, মনে রাখবে ক্যাপিটাল আর মানে হলো বহির্ব্যাসার্ধ। কত দেওয়া রয়েছে কিন্তু, দেখো আমি এটাকে না এরকমভাবে লিখছি, 1.225 তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস
স্মল আর মানে কি লিখবো, অন্তর ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ দেখো এখানে কত দেওয়া রয়েছে, 0.875 স্কোয়ার, ঠিক আছে। আর সাথে আমরা গুণ চিহ্ন দিয়ে কত লিখবো, 4, কারণ 4টে পিলারের আয়তন বের করছি। তাহলে এখানে দেখো 22/7 যেমন আছে ইন্টু 30 যেমন আছে। তাহলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এইটাকে আমি ভেবে নেব কি a, আর ব্র্যাকেটের মধ্যে এই অংশটাকে ভেবে নেব b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্র আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে কত, এইটা দেখো, এই হলো a প্লাস বি লিখবো, বি মানে কি এইটা, এই হলো a প্লাস বি, ঠিক আছে। এবারে কি লিখবো, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি। আচ্ছা, সূত্রটা তোমরা যদি ভুলে গিয়ে থাকো আমি এখানে লিখে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা একবার মনে করে নেবে। যদি সূত্রটা কোনো কারণে ভুলে গিয়ে থাকো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, খুব ভালো করে মনে রাখবে, a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। সেটাকেই আমি দেখো লিখছি, a প্লাস বিকে এই দেখো আমি এখানে লিখেছি। এবারে কি লিখবো আমি, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি মানে আমি কি লিখবো, a মানে কি দেখো, a মানে হলো এইটা, এই যে a মাইনাস বি, ঠিক আছে। সাথে আমি কত গুণ করব, 4, মনে রাখবে 4 গুণ করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 22/7 ইন্টু 30। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে হবে 0.875কে যদি আমি যোগ করি তাহলে পাবো 5 5 10 শূন্য, হাতে রয়েছে 1, তাহলে হবে 10 শূন্য, আবার হাতে রয়েছে 1, 11 1, আবার হাতে রয়েছে 1, হচ্ছে কত দেখো 2.1। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো, 2.1 ইন্টু, এবারে দেখো বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে কত হবে, এবারে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কত 5, একটা এখানে চলে আসবে 9, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 3 হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 350, 0.350, তাহলে 0.35 বলে লিখছি, ইন্টু আবার দেখো এখানে কত রয়েছে, 4 রয়েছে, বোঝা গেল। চলো এবার দশমিক তুলি, দশমিক তুলে দিলে কত হবে, 1, দশমিকের পরে যেহেতু দেখো একটাই মাত্র সংখ্যা, একটা শূন্য। আবার দেখো এখান থেকে দশমিক তুলে দিলে কত হবে, দশমিকের পরে দেখো এখানে দুটো সংখ্যা 3 আর 5, তাহলে দুটো শূন্য বসাবো। ওকে, নিচে শূন্য ওপরে শূন্য কেটে দেবো। তাহলে দেখো 7 একে 7 কী হবে, 7 3 21, তাই তো, 7 3 21। আচ্ছা, এইবারে আমি যদি আরেকবার এখানে একটু লিখে করি তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে, তাহলে গুলিয়ে যাবে না। 22টা দেখো আমি যেমন আছে আগে লিখে ফেলি, 22 ইন্টু দেখো এখানে কত রয়েছে, 3 রয়েছে, ইন্টু দেখো আবার কত রয়েছে, এখানে দেখো রয়েছে 3, এখানে দেখো রয়েছে কত 35/100, ইন্টু দেখো কত রয়েছে 4। তো চলো এবারে আমরা ডাইরেক্ট গুণ করে দিই। তাহলে গুণ করলে দেখি কত হবে, দেখো গুণ করলে এখানে হবে 3 3 9, 9 আর 4 কত হয় 36, 36 আর 22 কত হবে বলো তো, 36 আর 22কে যদি আমি গুণ করি তাহলে হবে 72। আবার দেখো আমি যদি এরকম করি তাহলে হবে কত, 72। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 792, তাই তো। এবার এই 792 এর সঙ্গে আমি কাকে গুণ করবো, এই যে এই 35টাকে গুণ করব। তাহলে দেখো 792, তাই তো, 792, তার সঙ্গে 35কে গুণ করব। গুণ করলে কত হবে, 5 গুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 45 আর 1 46, 6 হাতে কত রয়েছে 4, 5 7 35 আর 4 39, ঠিক আছে। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 9 27, 7 হাতে কত রয়েছে 2, 3 7 21 আর 2 কত হবে 23 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 6 6 12, হাতে আছে 1, 10 17 7, আবার হাতে রয়েছে 1, তারপর এখানে হবে 7 আর 2। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 27,000, খুব ভালো করে দেখবে 27,720, তাই তো। আর নিচে দেখো কত রয়েছে, ভাগ 100। তাহলে এই রাফগুলোকে আমি এখানে মুছে দিয়ে করি, হ্যাঁ, রাফগুলোকে আমি এখানে মুছে দিই, 27,720, জাস্ট এটা মনে রাখবে, 27,720। তাহলে চলো আমরা এবারে বসাই মানগুলোকে, 27,720, নিচে কত লিখবো 100, কারণ দেখো এখানে 100 আছে। তাহলে নিচে শূন্য পরে শূন্য কাটবে। তাহলে এবারে আমরা দশমিক বসাবো, দশমিক বসাই তো। দেখো দশমিক কোথাও নেই মানে এখানে আছে, 10 ভাগ আছে, ভাগ হলে দশমিক এই দিকে আসবে, ক ঘর আসবে
একটা শূন্য, এক ঘর পরে দশমিক এই দিকে আসবে, ঠিক আছে? দশমিক কী হলো, এক ঘর পরে এখানে চলে এলো। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা খুব ভালো করে দেখো, অ্যান্সার কত পেলাম, 277.2। পাশে আমরা এককটা কি লিখব, অবশ্যই এককটা লিখবো, যেহেতু আয়তন বের করেছি, ঘন ডেসিমিটার। তাহলে আমাদের কাছে প্রথম যে প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে এরকম পিলার কতগুলো রয়েছে, টোটাল 4টে। এই 4টে পিলারের মধ্যে টোটাল কতটা মশলা ঢালা হবে, টোটাল কতগুলো মশলা ঢালা হবে, কতটা মশলা ঢালা হবে, সেটা কিন্তু হলো 277.2 ডেসিমিটার মশলা ঢালা হবে। তোমরা কিন্তু উত্তর লিখবে, আমি আর উত্তরটা লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে যে 4টি পিলারের মধ্যে মোট 277.2 ঘন ডেসিমিটার মশলা ঢালা হবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কি আমাদের একের দাগ, একের দাগের প্রশ্নের উত্তরটা আমাদের কমপ্লিট হলো, এই হলো একের দাগের অ্যান্সার। এইবারে আমরা চলে যাব কি দুয়ের দাগের অ্যান্সারে। তাহলে আশা করি এতটা বোঝা গেল। এইবারে আমরা দেখব 2 নম্বরের প্রশ্নতে কি জানতে চেয়েছে। তাহলে দেখো 2 নম্বরের প্রশ্নতে জানতে চেয়েছে প্লাস্টার তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন। আচ্ছা, 4টে পিলার, টোটাল কতগুলো পিলার, 4টা, সেই 4টে পিলার তৈরি করতে কতটা মশলা লেগেছে, 277.2 ঘন ডেসিমিটার। এবার মশলার মধ্যে কি কি থাকে, বালি আর সিমেন্ট। তাহলে এই 277.2 ঘন ডেসিমিটারের মধ্যে মধ্যে কত ডেসিমিটার সিমেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমি ওপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি, তাহলে এর মধ্যে কতটা সিমেন্ট আছে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো বালি আর সিমেন্টের অনুপাত কত বলে দিয়েছে, দেখো বালি ও সিমেন্টের অনুপাত তোমরা যদি ভালো করে দেখো, বলে দিয়েছে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত, সিমেন্টের কি বলে দিয়েছে, পরিমাণের অনুপাত, বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত। এটা দেখবে কিন্তু বইয়ের মধ্যে বলে দিয়েছে 2 নাম্বার পয়েন্টে বলে দেওয়া আছে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত। খুব ভালো করে তোমরা যদি দেখো তাহলে দেখবে বলে দিয়েছে 4:1। তাহলে 4:1। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি সিমেন্টের পরিমাণ কত। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, সিমেন্টের পরিমাণ, আমরা তাহলে কি লিখবো, সিমেন্টের পরিমাণ। তাহলে পরিমাণ কত লিখবো সিমেন্টের, দেখো টোটাল কতটা মশলা রয়েছে, 277.2, 277 কত লিখবো 2। এবারে এর মধ্যে দেখো সিমেন্ট মানে কত, দেখো এখানে বালি শব্দটা প্রথমে রয়েছে, তার মানে প্রথম নাম্বারটা হলো বালি 4, সিমেন্ট শব্দটা দ্বিতীয়তে রয়েছে, তাহলে দ্বিতীয় নাম্বার কত 1, তাহলে এটা হলো সিমেন্ট যেটা বার করছি সেই নাম্বারটাকে ওপরে লিখবো, আর নিচে কত লিখবো, এদের দুজনকে যোগ করে 4 আর 1 কত হবে 5, ঠিক আছে? চলো এবারে আমরা ভাগ করি, 5 দিয়ে এই পুরোটাকে ভাগ করবো, ঠিক আছে? 5 একে 5 এই পুরোটাকে, অর্থাৎ 277.2কে আমি যদি ভাগ করি তাহলে কত হবে, দেখো 277.2কে ভাগ করবো 5 দিয়ে, 277.2 তাকে ভাগ করবো কত দিয়ে, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 5 25, বিয়োগ করলে 2 ওপর থেকে নামবে কত 7, আবার হবে দেখো কত 5 5 25, 2। আচ্ছা এই দশমিকটাকে আমরা এবারে বসাবো কোথায়, এখানে ওপর থেকে নামবে 2, 5 4 কত হবে, হবে কিন্তু 20, বিয়োগ করলে কত হবে 2, আবার দেখো দশমিক আছে বলে আপনা আপনি শূন্য, 5 4 কত হবে, হবে কিন্তু 20। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি, 55.44 পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো কিন্তু 55.44 ঘন ডেসিমিটার। তাহলে এই যে টোটাল মশলাটা 277.2 ঘন ডেসিমিটার, তার মধ্যে সিমেন্ট কতটা থাকবে, 55.44 ঘন ডেসিমিটার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের দ্বিতীয় অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এরপরে আমরা চলে যাব নেক্সট 18 দাগের অঙ্কতে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, চোঙটির উচ্চতা বলে দিয়েছে 36 সেমি,
চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা চোঙের কথা বলে দিয়েছে, দেখো এরকম একটা চোঙের কথা বলে দিয়েছে এবং এখানে কিন্তু চোঙের বহির্ব্যাস এবং অন্তর্ব্যাসের কথাও বলেছে। তো বহির্ব্যাস আর অন্তর্ব্যাসের কথা বলেছে, তো আমরা না বহির্ব্যাস আর অন্তর্ব্যাস না লিখে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধটাকে লিখব। তাহলে দেখো এখানে কিন্তু সমস্ত এককই সেমিতে আছে, তো কোনো ঝামেলা নেই তাই জন্য। তো দেখো বহির্ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি, অন্তর্ব্যাস কত বলে দিয়েছে 12 সেমি। আচ্ছা তাহলে দেখো আমি তাহলে এরকমভাবে একটা ঘর করে নেব। তাহলে এখানে দেখো অন্তর্ব্যাস মানে হলো এইখান থেকে এতটা হলো অন্তর্ব্যাস, খুব ভালো করে দেখবে, এই যে কেন্দ্র থেকে এতটা হলো কি অন্তর্ব্যাস। ঠিক আছে, অন্তর্ব্যাসটা কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 12। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত, 12কে 2 দিয়ে ভাগ করব, 6 সেমি। এবারে বহির্ব্যাস কোনটা বলো তো, বহির্ব্যাসার্ধ কোনটা হবে, এই যে কেন্দ্র থেকে সাথে আমরা যদি ভাবো এইখান থেকে এতটা এই বাইরে পর্যন্ত, তাহলে এইটা হলো বহির্ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত এটা হলো কি বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, আবার যদি আমি এখানেও আঁকি তাহলেও তোমরা ভালো করে দেখবে, এই কেন্দ্র থেকে শুরু করে বাইরের লাইন পর্যন্ত দাগটা হলো কি, বাইরের লাইন পর্যন্ত দাগটা হলো বহির্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধের মাপটা কত বলো তো, r কত বলে দিয়েছে 16/2 অর্থাৎ কত হবে 8। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ কত হচ্ছে কিন্তু 8, বোঝা গেল, এইটার মাপ হলো 8। উচ্চতা দেখো কত বলে দিয়েছে, উচ্চতা কিন্তু দেখো বলে দিয়েছে 36 সেমি, সবাই কিন্তু সেমিতে রয়েছে। এইবারে এই যে চোঙটা রয়েছে, এইটা চোঙটা কিসের চোঙ, ফাঁপা চোঙ, মানে মুখ পুরো ফাঁকা রয়েছে, ভেতরটা ফাঁকা রয়েছে এবং বলে দিয়েছে এই চোঙটাকে গলানো হবে। এই চোঙটাকে গলিয়ে, এই বড় চোঙটাকে গলিয়ে ছোট্ট ছোট্ট অনেকগুলো চোঙ করা হবে। এটা লোহার চোঙ, চোঙটাকে গলালে, আগুনের মধ্যে যদি আমি গলাই তাহলে কী হবে, গলিয়ে দিলে অনেকটা লোহা পাওয়া যাবে। সেই লোহা দিয়ে কি করা হবে, সেই লোহা দিয়ে ছোট্ট ছোট্ট কয়েকটা চোঙ বানানো হবে। যে চোঙগুলোর দেখো বলে দিয়েছে 2 সেমি কি বলে দিয়েছে ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে, এবং এইটাকে গলিয়ে এরকম ছোট্ট ছোট্ট যতটা লোহা পাওয়া যাবে না সেটা দিয়ে এরকম ছোটো ছোটো কয়েকটা চোঙ বানানো হবে। ভাবে এরকম কয়েকটা চোঙ বানানো হবে, এরকম, কারণ এটাকে গলিয়ে তো অনেকটা লোহা পাওয়া যাবে, এটা বেশ বড় চোঙ তো। ঠিক আছে, এরকম অনেকগুলো চোঙ বানানো হবে। কতগুলো চোঙ বানানো হবে আমি কিন্তু জানি না, শুধু আমি এইটুকুনি জানি চোঙগুলোর ব্যাসার্ধ কত, ব্যাস বলে দিয়েছে 2, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2কে 2 দিয়ে ভাগ করব তাহলেই আমরা পেয়ে যাব, তাই না। ব্যাস যদি হয় 2, ব্যাসার্ধ কত হবে, ব্যাসের তো অর্ধেক অর্থাৎ 1 হবে। আর উচ্চতা কত বলে দিয়েছে বলো তো, উচ্চতা দেখো বলে দিয়েছে কিন্তু 6। দেখো এই যে উচ্চতাটা বলে দিয়েছে 6, এই উচ্চতাগুলো হবে 6 আর ব্যাসার্ধগুলো কত হবে 1 করে হবে, কারণ ব্যাসটা কত 2, তাহলে ব্যাসার্ধ কত হবে 1। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এরকম কতগুলো চোঙ পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কি করব, এইটাকে গলিয়ে যতটা লোহা পাওয়া যাবে, তার মানে এই চোঙটার কিসের মাপ বের করতে হবে বলো তো, এটাকে গলিয়ে কতটা লোহা পাওয়া যাবে বের করতে হবে, মানে আমাকে এই চোঙের আয়তন বের করতে হবে। ঠিক আছে, তারপরে যতটা লোহা পাওয়া যাবে সেইটা দিয়ে কি এই চোঙগুলোকে বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব, খুব ভালো করে দেখো, এই চোঙের আয়তনকে এই চোঙের আয়তনগুলো দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব, কতগুলো বানানো যাবে চোঙ। ঠিক আছে, তাহলে দেখো এই চোঙের আয়তন বের করতে হবে। তাহলে এই চোঙের আয়তন তো বের করব, তার আগে আমাকে কি লিখতে হবে, অন্তর্ব্যাসার্ধ। আগে অন্তর্ব্যাসার্ধটা আমি আগে লিখে ফেলি। অন্তর্ব্যাসার্ধ দেখো কত বলে দিয়েছে, অন্তর্ব্যাসার্ধ আমরা জানি 12কে 2 দিয়ে ভাগ করো হবে কত 6 সেমি। ঠিক আছে, তারপরে দেখো বহির্ব্যাসার্ধটা দেখো কত বলে দিয়েছে, বহির্ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 16/2 অর্থাৎ কত 8 সেমি। উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা দেখো বলে দিয়েছে কিন্তু বড় চোঙের উচ্চতা দেখো কত বলে দিয়েছে 36 সেমি। তাহলে বড় চোঙের আয়তনকে কি করতে হবে, ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পেয়ে যাব যে কতগুলো চোঙ আমরা পাবো, কতগুলো চোঙ তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো এখানে লিখব
দেখো যেহেতু অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ বলে দিয়েছে, তার মানে সবসময় মনে রাখবে অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ বলে দিয়েছে মানেই কিন্তু চোঙটা দুই মুখ খোলা। বোঝা গেল কি বললাম? আবারও বলছি, অঙ্কের মধ্যে যদি অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ দুটো বলে দেয়, তার মানে আমরা কি বুঝবো যে এই চোঙটার নিচের মুখ ওপরের মুখ খোলা, মানে দুই মুখ খোলা। তাহলে আমরা এখানে লিখবো দুই মুখ খোলা, দুই মুখ খোলা চোঙের আয়তন। ঠিক আছে, চোঙের আয়তন। তাহলে এবার তোমরাই বলো দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্র কি? তোমরা সবাই জানো কিন্তু, পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে পাইয়ের জায়গাতে কত লিখবো? 22/7। এইচ মানে কি? উচ্চতা। কত জানি এর উচ্চতাটা? এই দেখো 36, উচ্চতা হলো 36। ঠিক আছে, ক্যাপিটাল আরে আমরা কত লিখবো? ক্যাপিটাল আরে আমরা কিন্তু লিখবো 8, তাই তো? 8-এর মাথাতে দেবো স্কোয়ার। স্মল আরে আমরা কি লিখবো? 6, তাই তো? অন্তর্ব্যাস হলো 6, 6-এর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 36। এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 8-এর স্কোয়ার আমরা কত লিখবো? দেখো 8-এর স্কোয়ার আমি লিখবো কিন্তু 64 বিয়োগ 6-এর স্কোয়ার কত লিখবো? 36। তাহলে এখানে আমরা বিয়োগ করে কত পাবো দেখি তো? 22/7 যেমন আছে 36। তাহলে এখানে দেখো 64 থেকে 36 বিয়োগ করে কত হবে? 64 থেকে আমি যদি 36কে বিয়োগ করি তাহলে এখানে হবে 8, একটা যোগ করবো 4, 2 28। তাহলে এখানে পাচ্ছি কত? 28। কাটাকুটি করে দিই, 7-1 7, 7-4 28। বোঝা গেল? এইবারে আমরা গুণ করব। কাকে কাকে গুণ করব? দেখো 22, 36 আর 4। তাহলে 22 4-এ কত হবে? দেখো এই যে 4 আর 22-এ কত হবে? 88। তার সাথে আমি গুণ করব কত? 36। গুণ করলে দেখি তো কত হচ্ছে? 6-8-এ কত হবে? 48-এর 8 হাতে রয়েছে 4। তারপরে দেখো 6-8-এ 48 আর 4-এ কত হচ্ছে? 52। 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 3-8-এ 24-এর 4 হাতে রয়েছে 2, 3-8-এ 24 আর 2 26। তাহলে এখানে কত হচ্ছে? 6, 5 আর 6-তে 11-এর 1 হাতে রয়েছে 1, 2 আর 1 3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3168। পাশে আমরা কত লিখব? ঘন। কারণ আমরা কি আয়তন বের করলাম? সেমি লিখব, কারণ এখানকার সব একক সেমিতেই আছে। তাহলে আমি এর আয়তন কত পেলাম? 3168 ঘন সেমি। বোঝা গেল? এইবারে এইটাকে গলাবো, গলিয়ে আমি এতটা লোহা পাবো। সেই লোহাগুলো দিয়ে ছোট্ট ছোট্ট চোঙ বানাবো। কতগুলো বানাতে পারবো চোঙ? সেটাকে বের করতে গেলে কি করতে হবে? এইটার আয়তনকে এই ছোট্ট চোঙের আয়তন দিয়ে ভাগ করতে হবে, করলেই আমরা পেয়ে যাব। তাহলে চলো এবার আমরা এই ছোট্ট ছোট্ট চোঙগুলোর আয়তন বের করি, ছোট্ট ছোট্ট চোঙগুলোর আয়তন বের করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কি লিখব? দেখো আমি এখানে লিখছি ছোট চোঙের আয়তন, ছোট চোঙের আয়তন। এইবারে আমরা বলো তো আয়তনের সূত্র কি লিখব? এবারে বলো আয়তনের সূত্র আমরা কি লিখব? দেখো খুব ভালো করে বুঝবে। এইখানে যেমন দেখবে অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছিল আর বহির ব্যাসার্ধ বলে দিয়েছিল, তাই জন্য আমি ধরে নিয়েছিলাম এইটা হলো দুই মুখ খোলা চোঙ। ঠিক আছে, যেহেতু বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছিল। এই চোঙগুলোতে কিন্তু কোনো বহির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ বলেনি, শুধু ব্যাসার্ধ বলেছে। শুধু ব্যাসার্ধ বলছে মানে কিন্তু এগুলো দুই মুখ খোলা নয়, এগুলো মাথায় এখানে ঢাকনা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কোনো দুই মুখ খোলা নয়, কিন্তু এর নিচে আর ওপরে কিন্তু তার মানে কি ঢাকনা আছে, দুই মুখ খোলা নয়। ঠিক আছে, তাহলে দুই মুখ খোলা চোঙ যদি না হয় তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? তখন কিন্তু আমরা আয়তনের সূত্র এইটা লিখব, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, যদি দুই মুখ খোলা হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, যদি দুই মুখ খোলা হয় তাহলে কিন্তু আয়তনের সূত্র হবে এইটা, আর যদি দুই মুখ খোলা না হয় তাহলে আয়তনের সূত্র হবে কিন্তু এইটা। তাহলে চলো ছোট চোঙের আয়তন, তাহলে পাইয়ের জায়গাতে আমি কত লিখবো? 22/7। আর এর জায়গাতে কত লিখবো? ব্যাসার্ধগুলো খুব ভালো করে তোমরা দেখবে। এই যে ছোট্ট ছোট্ট চোঙগুলো বলেছে না, এই ছোট্ট ছোট্ট চোঙগুলোর ব্যাস দেখো বলে দিয়েছে 2। ব্যাস কত বলে দিয়েছে? 2। ব্যাস মানে এই পুরোটা যদি 2 হয় তাহলে অর্ধেক কত হবে? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধটা কত হবে? তাহলে 2 যদি পুরোটা হয় তাহলে এইটা কত হবে? 2কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ কত হচ্ছে? 1। তাহলে ব্যাসার্ধ কত হবে? 1, তার মাথাতে দেবো স্কোয়ার ইন্টু উচ্চতা, এইচের জায়গায় উচ্চতা লিখবো। উচ্চতা দেখো কতই বলে দিয়েছে? 6। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 22/7 যেমন আছে আছে। আচ্ছা আমি এখানেই দেখো লিখছি 22/7 যেমন আছে আছে। 1-এর স্কোয়ার কত হবে, 1 ইন্টু 6-এর স্কোয়ার, শুধু 6 যেমন আছে বসে যাবে, কিছুই কাটাকুটি যাবে না। তাহলে কিছুই যখন কাটাকুটি যাচ্ছে না, আমি এইটুকুনিকেই ধরে নিচ্ছি আয়তন, আর আমি কিছু কাটাকুটি করছি না। ঠিক আছে, এটাই হলো আমাদের কি আয়তন, ছোট চোঙগুলোর আয়তন। এবার আমি তোমাদেরকে কি বললাম, ছোট চোঙ এরকম কতগুলো কতগুলো এরকম ছোট চোঙ তৈরি করা যাবে বের করতে গেলে কি করতে হবে, বড় চোঙের আয়তনকে ছোট চোঙের এই আয়তন দিয়ে, ছোট চোঙের আয়তন কত এইটা, পাশে আমরা কি লিখব, ঘন সেমি। ঠিক আছে, তাহলে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে ছোট চোঙের আয়তন হলো এইটা, বড় চোঙের আয়তন হয়েছে এইটা, বড় চোঙের আয়তন হয়েছে এইটা। তাহলে এই বড় চোঙের আয়তনকে এই ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে চলো আমি এই লেখাগুলোকে না, এই আঁকাগুলোকে মুছে দিচ্ছি। তাহলে বলে দিয়েছে কতগুলি, কি বলে দিয়েছে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে চলো আমি এখানটাতে অ্যান্সার লিখি, অতএব নিরেট চোঙ তৈরি করা যাবে, নিরেট চোঙ তৈরি করা যাবে, নিরেট চোঙ তৈরি করা যাবে। কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে, খুব ভালো করে দেখো, ভাগ করব, কাকে ভাগ করব, বড় চোঙের আয়তনকে। বড় চোঙের আয়তন হলো এইটা 3168, তাকে ভাগ করব কি দিয়ে, ছোট চোঙের আয়তন দিয়ে। ছোট চোঙের আয়তন দেখো কত হয়েছে, ছোট চোঙের আয়তন দেখো হয়েছে, খুব ভালো করে দেখবে, 22/7 ইন্টু, দেখো 1 আর লেখার দরকার নেই, 1 আর 6কে গুণ করলে কত হবে, একেবারে দেখো আমি এখানে লিখছি 6 × 6। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো এবারে কি হবে, খুব ভালো করে কিন্তু দেখবে, 3168। ঠিক আছে, তাহলে এবারে দেখো ভাগের জায়গায় যেরকম ভাগ আছে আমি লিখছি, এবারে গুণ করে নিই। 22 আর 6কে যদি গুণ করি তাহলে কত হবে, 6 দুগুণে 12, হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, আর নিচে কত 7। এবারে আমরা কি করব, উল্টে লিখব, 3168 যেমন আছে আছে, ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে 132/7কে উল্টে লিখলে কত হবে, 7/132। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা কি করব, 132 দিয়ে ভাগ করব, 132 কে 132, এই পুরোটাকে যদি ভাগ করি তাহলে দেখি তো কত হয়। এই পুরোটাকে যদি আমরা ভাগ করি 132 দিয়ে, তাহলে 132 3-এ দেখি কত হচ্ছে, 132 আর 3-এ, খুব ভালো করে যদি দেখো, 132 আর 3-এ হবে 3 দুগুণে 6, 3 3 নয়, 3 1 3। দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে চলো আমরা 2 দিয়ে করি। 2 দিয়ে করলে দেখো এখানে হচ্ছে কত, 2 দুগুণে 4, 2 3 6, 2 1 2, 264। তাহলে এখানে হচ্ছে কত, 2 হচ্ছে কত, 264, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 2, আর এখানে আমরা পাচ্ছি কত, 5, ওপর থেকে নামছে কত, 8। তাহলে দেখি তো 132 5-এ কত হচ্ছে, আচ্ছা 4-এ আমরা দেখি, 4 দিয়ে করলে কত হবে, 4 দুগুণে 8, 3 4 12, হাতে আছে 1, 4 1 4 আর 1 5। তাহলে এই দেখো মিলে গেল। তাহলে আমরা পাচ্ছি কত, 4-এ পাচ্ছি কত, 528। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সারে কত পাচ্ছি, 24। তাহলে কাটাকুটি করলে এখানে কত হচ্ছে, 24। তাহলে এখানে পড়ে থাকছে দেখো 24 × 7। তাহলে দেখি 24 × 7 করলে কত হয়। এবারে এটাকে মুছে দিচ্ছি, 24 × 7 করি, 24 × 7 করলে হবে 7 4 28, সাথে রয়েছে 2, 7 2 14 আর 2 16, তাহলে 168। তাহলে 168খানা ছোট ছোট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে কি এইটাকে গলিয়ে, এই বড় চোঙটাকে গলিয়ে যে ছোট ছোট চোঙগুলো তৈরি করা যাবে, এরকম ছোট ছোট চোঙ কতগুলো তৈরি করা যাবে আমি তো জানতাম না, এরকম ছোট ছোট চোঙ তৈরি করা যাবে কতগুলো বলো তো, 168। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার এরকমভাবে লিখবে, কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে, 168খানা নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের 18 দাগের অঙ্কটা কমপ্লিট।